আসসালামু আলাইকুম। আজ ২৪শে অক্টোবর ২০২৫ শুক্রবার। আজকের প্রধান প্রধান খবর নিয়ে উপস্থিত হয়েছি আমি আনোয়ার বাবু। কোনো দল জোটগতভাবে নির্বাচন করলেও নিজেদের প্রতীকে অংশ নিতে হবে এমন বিধান যুক্ত করে নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের অধ্যাদেশের খসড়া অনুমোদন করেছে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ। অবশ্য এমন বিধান নিয়ে আপত্তি আছে বিএনপির। অন্যদিকে এমন বিধানে দ্বিমত নেই জামায়াতে ইসলামীর। জোটভুক্ত হলেও দলীয় প্রতীকে নির্বাচনের সিদ্ধান্তটি ইতিবাচক দেখছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। নির্বাচন সংক্রান্ত আইন গণপ্রতিনিধিত্ব আদেশের অধ্যাদেশের খসড়া গতকাল বৃহস্পতিবার উপদেষ্টা পরিষদ অনুমোদন করে। প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে ঢাকার তেজগাঁওয়ে তার কার্যালয়ে উপদেষ্টা পরিষদের বৈঠক হয়। পলাতক আসামিরা আগামী সংসদ নির্বাচনে অংশ নিতে পারবে না এমন বিধানও যুক্ত করা হয়েছে এই অধ্যাদেশে। বিনা শর্তে ক্ষমা চেয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। তিনি বলেছেন ১৯৪৭ সাল থেকে এখন পর্যন্ত কেউ জামায়াতের দ্বারা কোনো কষ্ট পেয়ে থাকলে তিনি মাপ চান। যুক্তরাষ্ট্র সফরকালে স্থানীয় সময় গত বুধবার শফিকুর রহমান নিউ ইয়র্কে এক অনুষ্ঠানে বক্তৃতা করেন। কোয়ালিশন অফ বাংলাদেশি আমেরিকান অ্যাসোসিয়েশন আয়োজিত ওই অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। সাংবাদিকরা ছাড়াও জামায়াতের নেতাকর্মীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। জামায়াতের আমির ডাক্তার শফিকুর রহমান বলেন, ৪৭ থেকে শুরু করে ২০২৫ সালের আজ ২২শে অক্টোবর রাত ৮টা ১১ পর্যন্ত আমাদের দ্বারা যে যেখানে যত কষ্ট পেয়েছেন আমরা বিনা শর্তে তাদের কাছে মাপ চাই। এটা গোটা জাতি হলেও চাই, ব্যক্তি হলেও চাই, কোনো অসুবিধা নাই। জামায়াতের আমির বলেন, এই কিছুদিন আগে এটিএম আজহারুল ইসলাম যখন জেল থেকে বের হলেন তখনও আমি বলেছি, শুধু এখন না, ৪৭ সাল থেকে শুরু করে জামায়াতে ইসলামীর দ্বারা কেউ যদি কষ্ট পান, কারো যদি কোনো ক্ষতি হয়ে থাকে, আমি সব ব্যক্তি ও সংগঠনের পক্ষে নিঃশর্তে আপনাদের কাছে ক্ষমা চাই, আপনারা আমাদের ক্ষমা করে দেবেন। ডাক্তার শফিকুর রহমান বলেন, আমরা মানুষ, আমাদের সংগঠন একটা মানুষের সংগঠন। আমাদের ১০০টির মধ্যে ৯৯টি ডিসিশন সঠিক, এটা তো বেঠিকও হতে পারে। সেই বেঠিক সিদ্ধান্তের জন্য জাতির তো ক্ষতি হতে পারে। তাহলে সেই ক্ষেত্রে আমাদের কোনো ডিসিশনে জাতির ক্ষতি হলে আমার মাপ চাইতে অসুবিধা কোথায়? জামায়াতের আমির বলেন, আমি কথা জীবনে বলি নাই, আমার কোনো সহকর্মী বলেন নাই, আমার সিনিয়র যারা ছিলেন তারা বলেন নাই যে আমরা সকল ভুলের ঊর্ধ্বে। কোনো দল যদি দাবি করে যে তারা সকল ভুলের ঊর্ধ্বে, অবশ্যই জাতি এটা মানবে না। তিনি আরো বলেন, আমাদের যত ভুল হয়েছে জানা অজানা, এই ভুলগুলো যারা শুধরে দিয়েছেন আমরা তাদের কাছে কৃতজ্ঞ। আর এই ভুলের দ্বারা যদি কেউ ক্ষতিগ্রস্ত হন, আমরা তাদের কাছে ক্ষমা প্রার্থী। অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায় থেকে ২ ছাত্র প্রতিনিধি উপদেষ্টাকে সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ের মধ্যে পদত্যাগের পরামর্শ দেওয়া হয়েছিল, কিন্তু তারা আরো সময় নিতে চেয়েছেন। এই ২ উপদেষ্টা হলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মাহফুজ আলম এবং স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। সরকারের দায়িত্বশীল সূত্রে এ তথ্য জানা গিয়েছে। আরও জানা গেছে, মাহফুজ আলম আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এখন পর্যন্ত আগ্রহ দেখাচ্ছেন না। তিনি সরকারে থাকতে চান। আসিফ মাহমুদ নির্বাচনের তফসিল ঘোষণার আগে পদত্যাগ করতে পারেন। অবশ্য কোনো বিষয়েই চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। জুলাই জাতীয় সনদের সংবিধান সম্পর্কিত সুপারিশগুলো বাস্তবায়নে টেকসই করতে আগামী জাতীয় সংসদকে দ্বৈত ভূমিকা দেওয়ার সুপারিশ করবে জাতীয় ঐকমত্য কমিশন। আগামী নির্বাচনের মধ্য দিয়ে গঠিত সংসদ নিয়মিত আইনসভার পাশাপাশি ২৭০ দিন সংবিধান সংস্কার পরিষদের দায়িত্ব পালন করবে। এ সময়ের মধ্যে সনদ বাস্তবায়নে সংসদকে বাধ্য করার উপায় খুঁজছে কমিশন। জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করতে পরপর ২ দিন বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করেছে ঐকমত্য কমিশন। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে ঐকমত্য কমিশনের কার্যালয়ে বেলা ২টা থেকে শুরু করে বৈঠক শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলে। পরে এ বৈঠকেও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। আগামীকাল শনিবার দুপুর 12:30 থেকে আবারও বিশেষজ্ঞদের সঙ্গে বৈঠক করবে কমিশন। ওই দিন সনদ বাস্তবায়নের সুপারিশ চূড়ান্ত করে রবিবার সরকারের কাছে জমা দেওয়ার লক্ষ্য রয়েছে তাদের। আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে নির্বাচন কমিশনকে তফসিল ঘোষণার আগে ও পরে করণীয় ৩৬টি প্রস্তাব দিয়েছে বিএনপি। এর মধ্যে তফসিল ঘোষণার আগেই আওয়ামী লীগ আমলের হওয়া মিথ্যা ও গায়েবী মামলা প্রত্যাহার ও মাঠ প্রশাসনকে ঢেলে সাজানোর দাবি জানিয়েছে দলটি।
আর ভোটের কমপক্ষে এক সপ্তাহ আগে থেকেই ভোট কেন্দ্রে সেনাবাহিনী সহ আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য মোতায়েন করতে হবে। এছাড়া বিগত ৩ নির্বাচনে দায়িত্ব পালন করা বিতর্কিত ব্যক্তিদের আগামী নির্বাচনে ভোটের প্রক্রিয়ায় না রাখা এবং দলীয় প্রতিষ্ঠান হিসেবে চিহ্নিত কোনো প্রতিষ্ঠান থেকে ভোট গ্রহণ কর্মকর্তা নিয়োগ না দেওয়ার কথাও বলেছে কমিশনকে বিএনপি। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আব্দুল মঈন খানের নেতৃত্বে একটি প্রতিনিধি দল গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক করে তাদের প্রস্তাবগুলো উপস্থাপন করেছে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে সারা দেশে হত্যাকাণ্ডের ঘটনায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের বিরুদ্ধে মানবতা বিরোধী অপরাধের অভিযোগে করা মামলার রায় ঘোষণার তারিখ জানা যাবে আগামী ১৩ নভেম্বর। এই মামলায় রাষ্ট্রপক্ষ ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গতকাল বৃহস্পতিবার এই দিন ধার্য করেন বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। যুক্তিতর্ক উপস্থাপনকালে রাষ্ট্রপক্ষ এই মামলায় শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড দাবি করেছে। এছাড়া মামলার অপর আসামি ও রাজ সাক্ষী হিসেবে জবানবন্দি দেওয়া পুলিশের সাবেক মহাপরিদর্শক চৌধুরী আবদুল্লাহ আল মামুনের খালাস চেয়েছে রাষ্ট্রপক্ষ। অন্যদিকে পলাতক শেখ হাসিনা ও আসাদুজ্জামানের খালাস চেয়ে যুক্তি উপস্থাপন করেছে তাদের পক্ষে রাষ্ট্র নিযুক্ত আইনজীবী আমির হোসেন। এই মামলায় 2 আসামির সর্বোচ্চ সাজা চেয়ে রাষ্ট্রপক্ষে গতকাল শেষবারের মতো যুক্তি উপস্থাপন করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান ও ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম। কারাগারে থাকা চৌধুরী আবদুল্লাহ আল মামুন ট্রাইব্যুনালে উপস্থিত ছিলেন। গতকাল ট্রাইব্যুনালের এই শুনানি বাংলাদেশ টেলিভিশনে সরাসরি সম্প্রচার করা হয়। রাজধানীর ডেমরায় নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ব্যানারে সরকার বিরোধী মিছিল করার অভিযোগে ঢাকা 5 আসনের সাবেক সংসদ সদস্য মশিউর রহমান মোল্লা সজল সহ 8 জনের নামোল্লেখ করে এবং অজ্ঞাতনামা 30-40 জনের বিরুদ্ধে গতকাল বৃহস্পতিবার সন্ত্রাস বিরোধী আইনে মামলা করেছে ডেমরা থানা পুলিশ। কোনো রাজনৈতিক দল নির্বাচন পেছানোর চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, অন্তর্বর্তী সরকারকে আমরা সহযোগিতা করে একটা জায়গায় আসার চেষ্টা করছি, একটা নির্বাচন যেন করা যায়, কিন্তু হতাশার সঙ্গে লক্ষ্য করি কোনো রাজনৈতিক দল নির্বাচন যেন পিছিয়ে যায়, নির্বাচন যেন সঠিক সময় না হয় তার চেষ্টা করছে, এটা ঠিক হচ্ছে না। রাজধানীর কাকরাইলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে গতকাল বৃহস্পতিবার মহানায়ক শহীদ জিয়া গ্রন্থের মরক উন্মোচন অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর এসব কথা বলেন। বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ বাকছাস এর নাম পরিচয় বদলে গেল। সংগঠনটির নতুন নাম জাতীয় ছাত্র শক্তি। এখন থেকে জাতীয় নাগরিক পার্টি এনসিপির আদর্শিক ও সহযোগী সংগঠন হিসেবে কাজ করবে জাতীয় ছাত্র শক্তি। গতকাল বৃহস্পতিবার রাজধানীর শহীদ আবু সাইদ কনভেনশন সেন্টারে সংগঠনটির জাতীয় সমন্বয় সভায় এমন ঘোষণা দেওয়া হয়। রাজধানীর মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পে মাদক কারবারিদের 2 পক্ষের সংঘর্ষে ককটেল বিস্ফোরণে জাহিদ নামের 20 বছর বয়সী এক যুবক নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার ভোর রাতে এ ঘটনা ঘটে। গাজীপুরে শ্রীপুরে বকেয়া বেতনের দাবিতে ঢাকা ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন এ ইয়ার্ন মিলস লিমিটেড নামের একটি কারখানার শ্রমিকেরা। গতকাল বৃহস্পতিবার দুপুরে উপজেলার জৈনাবাজার এলাকায় মহাসড়ক অবরোধ করেন তারা। এ সময় ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে শ্রমিকদের ছত্রভঙ্গ করতে কাঁদানে গ্যাসের শেল নিক্ষেপ করে। এতে নারীসহ অন্তত 10 শ্রমিক আহত হন। তারা স্থানীয় বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা নিয়েছেন। খুলনা মহানগরীতে পারিবারিক কলহের জেরে স্ত্রীকে গলা কেটে হত্যার অভিযোগ উঠেছে মোহাম্মদ নাজমুল হাসান মোল্লা নামের 55 বছর বয়সী এক ব্যক্তির বিরুদ্ধে। মহানগরীর লবণচোরা থানার সবুজপল্লী এলাকায় গতকাল বৃহস্পতিবার সকালে ঘটনাটি ঘটেছে। পুলিশ নাজমুলকে আটক করেছে। ঢাকার সাভারে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে বিএনপির এক পক্ষের হামলায় আরেক পক্ষের একজন নিহত এবং 8 জন আহত হয়েছেন। সাভারের বনগাঁও ইউনিয়নের বেরাইত এলাকায় গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম আবু সাইদ, বয়স 55 বছর। তিনি সাভারের বনগাঁও ইউনিয়ন বিএনপির সহ সাংগঠনিক সম্পাদক বাবুল হোসেনের চাচাতো ভাই এবং ওই এলাকার বাসিন্দা। হামলায় বিএনপির নেতা বাবুল হোসেন সহ আহত 8 জনকে সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। গত 24 ঘন্টায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে 4 জনের মৃত্যু হয়েছে। আর নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন 803 জন রোগী।
ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট ব্যানারে 5 দফা দাবিতে রাজধানী ফার্মগেটে সড়ক অবরোধ করেছেন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক ও সড়ক দখলমুক্ত রাখা সহ 5 দফা দাবি জানান শিক্ষার্থীরা। গতকাল বৃহস্পতিবার বেলা 2:30টার দিকে আন্দোলনকারী শিক্ষার্থীদের ফার্মগেট থেকে তেজগাঁও রেল ক্রসিং এর দিকে যাওয়ার হলি ক্রস গার্লস হাই স্কুল রোডে যান চলাচল বন্ধ করে রাখতে দেখা যায়। পাতানো নির্বাচন হতে দেওয়া হবে না, প্রয়োজনে আমাদের পথে নামতে হবে বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান GM কাদের। গতকাল বৃহস্পতিবার জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে উপজেলা দিবস উপলক্ষে আয়োজিত সভায় তিনি এ মন্তব্য করেন। চিত্রনায়ক সালমান শাহ হত্যা মামলায় আসামিদের দেশ ত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। এ বিষয়ে ইমিগ্রেশন কর্তৃপক্ষকে গতকাল বৃহস্পতিবার চিঠি দিয়েছে রমনা থানা পুলিশ। আন্তর্জাতিক খবরে দেখা যাচ্ছে ফিলিস্তিনের পশ্চিম তীর ছিনিয়ে নিতে ইসরায়েলের পার্লামেন্টে বিল উপস্থাপন করা হয়েছে। বিলটি অনুমোদন পেলে পশ্চিম তীর ইসরায়েলের অংশ হয়ে যাবে। তবে দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দল লিকুড পার্টি বিলটি বয়কট করে নিন্দা জানিয়েছে। অবশ্য নেতানিয়াহুর জোট সরকারেরই কেউ কেউ বিলের পক্ষে রয়েছেন। এদিকে পশ্চিম তীর ছিনিয়ে নিতে পার্লামেন্টে বিল উত্থাপনের নিন্দা জানিয়েছেন ইসরায়েলের সবচেয়ে ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রের ভাইস প্রেসিডেন্ট JD ভ্যান্স। পাশাপাশি বিশ্বজুড়ে চলছে নিন্দার ঝড়। আর যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ার করে দিয়ে বলেছেন, ইসরায়েল এমনটা করলে যুক্তরাষ্ট্রের সব সমর্থন তারা হারাবে। বিনোদনের খবর, চিত্রনায়িকা পরিমণির জন্মদিন আজ। 2015 সালে ভালোবাসা সীমাহীন সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক তার। এর আগে মডেলিং দিয়ে পা রাখেন শোবিজে। কয়েকটি টিভি নাটকেও অভিনয় করেছেন। স্বপ্নজাল, বিশ্বসুন্দরী, স্ফুলিঙ্গ, মুখোশ, গুণিন সহ অনেক সিনেমায় দেখা গেছে পরিমণিকে। এই ছিল আজকের প্রধান খবর। আমাদের এই খবর নিয়ে আপনাদের যদি কোনো মতামত থাকে তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন।